ঢাকার দোহার, ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর এই তিনটি উপজেলার সীমান্তে অবস্থিত এক নিভৃত জনপদের নাম চর কালিকাপুর। পদ্মা ও যমুনা নদীর ভাঙনে সয়-সম্বল হারানো মানুষেরা গড়ে তুলেছেন এক মায়াময় জনবসতি। বারবার বাড়িঘর ভেঙে নিজেদের পরিচয় হারিয়েছে এই চরের মানুষ। আপনার বাসা এখানে কি সদরপুরের মধ্যে? না, আমরা চরবদর্শন গিয়ে আপনার থানা হলো সদরপুর। সদরপুর না, কিন্তু আপনারা ভোটার চরভদ্রাসনের। সুবিশাল এই চর আজও অপেক্ষা করছে নতুন বসতির। মাত্র ১০০ টাকা হারে প্রতি শতক জমি লিজে পাওয়া গেলেও অধিকাংশ জমি পতিতপুরে আছে। ঢাকা ও ফরিদপুরের বিত্তশালীরা করে তুলেছেন শত শত বিঘার ফল ও কলার বাগান। আজকের এই ভিডিওতে এই চরের মানুষের জীবন সংগ্রাম তুলে ধরার পাশাপাশি জানাবো কিভাবে এই চরে আসবেন এবং সত্যি সত্যি গড়ে তুলবেন আপনার স্বপ্নের খামার। গোপালপুর ঘাট থেকে আমরা একটি ট্রলার ভাড়া করে রওনা দিচ্ছি চরের দিকে। চরভদ্রাসন থেকে সরাসরি কোনো খেয়া নৌকা যায় না বলে যারা এপাশ থেকে চলাফেরা করেন তারা প্রথমে ঢাকার মৈনট অথবা মেঘলা ঘাটে যান, তারপর এই চরে আসেন। আমাদের হাতে এত সময় নেই, তাই আমাদেরকে একটি ট্রলার ভাড়া করেই যেতে হচ্ছে। গত বছর যখন কল্যাণপুর চরে গিয়েছিলাম তখন মোশারফ ভাই খেয়া পার করতেন। এবছর সেই দায়িত্ব অন্য আরেকজনকে দেয়াতে তিনি অনেকটাই বেকার হয়ে পড়েছেন। ট্রলারে ওঠার সময় দেখি আমাদেরকে এগিয়ে দিতে এসেছে সুন্দরী নামের কুকুরটি। গামছা কাজল ভাইয়ের একটি অবিশ্বাস্য গুণ রয়েছে, তিনি যেখানেই যান না কেন অপরিচিত কুকুররাও তার পিছু নেয়। যাই হোক, সুন্দরীকে পাউরুটি খাওয়ানোর পর আমরা আবারও মোশারফ ভাইয়ের নৌকায় চড়ে রওনা দিলাম চরের দিকে। গোপালপুর ঘাট থেকে আজ আমরা যাচ্ছি কালিকাপুর চরে। একদম নিভৃত একটি চর, চারপাশেই হচ্ছে পানি, এমন একটি দ্বীপ। চরে যাচ্ছি, আমার সাথে আছেন আমার গুরুজন গামছা কাজল ভাই এবং আমার সাথে পাশাপাশি ভাগ্নে তামিমও আছে। আমরা তিনজনে মিলেই আসলে যাচ্ছি, যে তামিমও আছে পাশে। আচ্ছা ভাই, এইখানে আপনাদের এই ঘাট দেখছি যে অনেক চালু, আসলে এই ঘাট সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। আমাদের এই গোপালপুর মইনুর যে ঘাটটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটি খেয়াঘাট বা নদীপথ। এইখান থেকে আপনার আমাদের বিশেষ করে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একটি সহজ মাধ্যম এবং খুব দ্রুত সময়ে যাওয়া যায়। এই পদ্মা সেতু হওয়ার আগে এবং আরিচার আগে এই জায়গাটাই ছিল সবচেয়ে দ্রুতগামী এবং স্বল্প সময় যাওয়ার যোগ্য জায়গা। আর এইখান দিয়ে আপনার হচ্ছে আমরা এই ঘাট দিয়ে আমরা আজকে যেমন যাচ্ছি হচ্ছে আপনার কালিকাপুর, যেটা হচ্ছে সদরপুরের ভিতরে, আর আমাদের চরভদ্রাসনের উত্তর নবগঞ্জ, মানে একদম শেষ দুইটার বর্ডার এলাকা এবং চারপাশে হচ্ছে আপনার একটা দ্বীপের মতন, সেই জায়গাটা যাব। আর এই পাশ দিয়ে খুব দ্রুত আপনার ঢাকা যাওয়া যায়। বাংলাদেশের যে কোনো স্থানে, বিশেষ করে ঢাকার ওই দিকে যেতে হলে যে কোনো জায়গায় যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই দারুণ একটা উপভোগ্য জায়গা। ইনশাল্লাহ, যেহেতু একদম দুর্গম, কেউ যায় না। ওইখানে এমন একটা ব্যাপার যে বিশেষ করে বর্ষার সময় গেলে যে তাদের যে করুণ দৃশ্যটা, আমাদের এই চরভদ্রাসনের ভিতরে সবচেয়ে বর্ষা একটু হলেই ওই জায়গাটা সবচেয়ে কষ্টে থাকে। মাচা করে থাকতে হয়, গরু আপনার মাচার মতন করে খড় দিয়ে মাচা করে তার ভিতরে থাকতে হয়। প্রায় 2.5 থেকে 3 মাস তারা পানিবদ্ধ থাকে, যদি পানি উঠে যায়। বুঝতে পারছি। পদ্মা ও যমুনায় হঠাৎ পানি বেড়ে যায়, বিপাকে পড়েছেন কৃষকেরা। অনেক জায়গায় পানিতে তলিয়ে গেছে সোনার ফসল ধান। অনেকেই পানিতে ডুবিয়ে ডুবিয়ে ধান কাটছেন, আবার অনেকে ডাঙায় তুলতে পারলেও পরিবহন করতে গিয়ে পড়ছেন নানা ধরনের জটিলতায়। আমরা এখনো মূল পদ্মায় প্রবেশ করিনি, অথচ ঢেউয়ের তোর বুঝতেই পারছেন। সরু এই খালের দুই পাশেই জেগেছে নতুন চর। গত কয়েক বছর আগেও পদ্মা নদী এখান দিয়েই প্রবাহিত হতো। এই চরগুলোতে এখনো ফসল উৎপাদন শুরু হয়নি, তাই এগুলো সাপ ও শিয়ালের অভয়াশ্রম হয়ে গেছে। সবুজে সবুজে সাজানো এই চর শরতে কাশফুলে সেজে ওঠে, তখন একদম ভূস্বর্গের মতো লাগে এই চরকে। মূল পদ্মায় প্রবেশের সাথে সাথে আমাদের নৌকা দুলতে শুরু করলো। নদীতে ইলিশ সহ নানা ধরনের মাছ ধরছেন জেলেরা। পদ্মা ও যমুনার সব জায়গায় জেলেরা মাছ ধরলেও সবচেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা যায় মোহনাতে। এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়।
দূর থেকে একটি জেলে নৌকা খেয়াল করলাম। জেলেরা সাধারণত অচেনা শার্ট প্যান্ট পরিহিত মানুষ দেখলে ভয় পায়। অধিকাংশ সময়ই এমন ভদ্রলোকের পোশাকের মানুষ তাদের কাছ থেকে চাঁদা নেয় এবং মাছও ছিনতাই করে নেয়। আমি চেষ্টা করলাম আমার মতো করে বুঝাতে। গত কয়েকদিন ধরেই পদ্মা নদীতে বড় বড় ফাঁসের জালে মাছ ধরা দেখলেও এমন কোনা বেড় জালে মাছ ধরা দেখা হয় না অনেক দিন। কিছু সময় কথা বলে তাদেরকে বোঝাতে সক্ষম হলাম। তারপর আমরা পুরো টিম ধরে নৌকায় ওঠার অনুমতি পেলাম। অনেক সময় ধরে জাল ফেলে রাখা হয়েছে, তাই আমরা ওঠার একটু পরেই তুলতে শুরু করলেন। এই জালকে কোনো অঞ্চলে বলা হয় ব্যাট জাল। এই জালের নিচে ছোট ছোট অনেক পকেট থাকে, পাশাপাশি শেষের দিকেও বড় একটি পকেট রয়েছে। এই জাল ঘেঁষে যত মাছ চলাফেরা করে নিচের গাইলে অথবা শেষের পকেটে গিয়ে আটকা পড়ে। আপনার নৌকা না? জি আপনি হচ্ছে যা মাছ পাবে এর অর্ধেক পাবেন? জি ইনশাল্লাহ, হ্যাঁ আপনি অর্ধেক নেই, অর্ধেক, বাকি সবাই অর্ধেক। বাকি সব আমরা অর্ধেক। আবার এমনিতে আপনি যখন একা হিসেবে খাটতেছেন সেই হিসেবেও পাবেন একজনের শরিকদার? খাতলা আমি পাই না। আচ্ছা আচ্ছা। আর তেলের ভাগ কার? তেল হাজা সবারই, সবার। আমার অর্ধেক ওর অর্ধেক। আপনি আসছেন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে না? যে নাঙ্গজ থেকে আসছি, নাঙ্গঞ্জ থানার সোনারগাঁও থেকে। সোনারগাঁ থেকে? কতদিনের জন্য বের হইলেন? এখানে আছে 4 মাস, এখন 4 মাস না? 4 মাস। এর মধ্যে যান নাই বাড়িতে? হ্যাঁ যাই, আমরা যান না? যাই বাড়িতে যাই 2 দিন বা 3 দিন ছুটি কাটাই। আচ্ছা আচ্ছা। মাছ কেমন এখন? মাছ এখন না, একদম অল্প, একদম অল্প না? অল্প। তেলের টাকা উঠে? উঠে মাছ উঠে আবার মাছ শর্ট পরে, সিজন শেষ তো। না এখনই নাকি মাছ বড় মাছ পড়বে? মার পরে নেই এবার ভাই, মাছটা বড় মাছ পরে পরেই নেই, পরে নাই না? এবার পরে নেই, বড় মাছটা পরে নেবে। এবছর সর্বোচ্চ কত কেজি মাছ পাইলেন? যে কত বড় মাছ পাইলেন এই বছর সর্বোচ্চ? এটা পাইছি মনে হয় 15 কেজি, আমারটা সর্বোচ্চ আর কি তাই না? 15 কেজি। কি কাতল? হ্যাঁ কাতলা, কাতলা পাইছি। কাতল তো গেল কিছুদিন ধরে, জি হ্যাঁ। এখন আবার পাঙ্গাস লাগছে তাই না? পাঙ্গাস পাইনি ভাই, আমি মতো পাইনি দাদা। এই মোহনায় পাঙ্গাস আসে না? জি এই আসে, কিন্তু আমি পাইনি পান নাই না? এবার কম, পাঙ্গাস মাছটা একদম কম। বুঝতে পারছি। আপনাদের মাছ কি মৈনটে? না, মেঘলা আরতে বিক্রি করি। সেটা কোথায়? এই যে ওই পাশে মেঘলা নাইশার ওই সাইডে। ও নারিশ ঘাটের ওই পাশে। তা আপনি আসলেন কতদিন? আমি ভাই আইছি ঈদের দিন আসছি। ঈদের দিনে না? এখানে মোবাইল চার্জ কিভাবে কি? ভাই এটা আনাতে দেখি দোকানে না? ও যেখানে সিরিয়াল নেন? হ্যাঁ দোকানেতে দেখি। বুঝতে পারছি। আর রান্না খাওয়া দাওয়া সব নৌকায়? নৌকায়। লাস্ট খাওয়া ছিল কি কালকে? হ্যাঁ ভাই গতকালকে খাওয়া পাইছেন আর আজকে পাইলেন? পাইছিলাম একটু। কালকে মাছ পাইছিলেন? ভাই মাছ একদম অল্প, কালকে পাইছিলেন 1700 টাকা পাইছি। 1700 টাকা? হুম, কি মাছ? এই ইলিশ ও ইলিশের কেজি কেমন? ভাই মাছ বুঝ যা ভাই, বুঝছেন সেনা মাছ তখন পাওয়া যায় না, অল্প না, ভালোই খারাপ। কালকেরটা কত হয়েছিল? ভাই ওই ছোটো ছোটো ছোট না? ভাই সোনারগাঁয়ে কি নদী আপনাদের? মেঘনা নদী। মেঘনা না? মাছ কেমন ওখানে? আলহামদুলিল্লাহ ভালো। এখান থেকে চলে যাবেন যখন, তখন ওইখানে যাবার কি দিয়ে ধরবেন? না ওইখানে বেকার? হ্যাঁ ভাই বেকার না, অন্য কাজ করুন, অন্য কাজ করি। অন্য কাজ না? হুম মাছই ধরেন? হুম। মাছ তো আসলে হিট দিয়ে নানান কায়দায় মানুষ মাছ ধ্বংস করে ফেলতেছে। আপনাদের অঞ্চলে মানুষ তো মাছ বাঁচায় রাখে হিট দিয়ে, এই শীত ধরে মাছের। এই শুধু আমার অঞ্চল না ভাই, এখন বিপ্লব, সারা দেশে বিপ্লব করছে। তাই না? চায়না দুয়ারি পরে গেলাম, এখন প্রযুক্তি বলেন না যে প্রযুক্তিতে মানুষ আগানো, হুম হুম, এই এরকম আমাদের যারা শিকারী আছে হুম। প্রযুক্তিতে এখন অনেক আগানো। একটা ব্যাটারি আপনার 2 লাখ 4 লাখ টাকা ব্যাটারি বানায়, ও একদম কাঁচা সীসা। মানে পাওয়ারফুল করে নিয়ে আসে। বুঝেন অবস্থা? এই শোনেন শোনেন শোনেন, মাছ আগে বাইর করতে হয় না, মাছ এই ভিতর দিয়ে রশি ঢুকাই দিয়ে যাক ভাই। আস্তে আস্তে আমার ভাই কয় কেজি এই বছর পাঙ্গাস নাই ভাই পাইছেন? আল্লাহ দিছেনি ভাই, খুশি আপনারা? ইনশাআল্লাহ খুশি, মানে আল্লাহ দিলে সানা পাকা। এই শোনেন শোনেন শোনেন, মাছ আগে বাইর করতে হয় না, মাছ এই ভিতর দিয়ে রশি ঢুকাই দিয়ে বাইর দেয় না আগে দৌলত দেওয়ার লোক। সমস্যা মাছ কট 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 করে ডাকতেছে না? হ্যাঁ। ডাকবে একটু পরে।
বাইর কর ওই দেখ কাটে ফেলে জাল জাল দেখি আল্লাহ দিছে এই কাকা ভিতরে ঢুকে না হ্যাঁ একটু মোটা সাদা ঠান্ডা এবার সুন্ডা দিছে মাছ খাইতে ধরো রাখ 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 আরে মাছ কিছু হইতো না না মুখ কাটে যাবে মুখ কাটে যাবে মোটা জাল এখানে মোটা করে দিতে হবে। হ্যাঁ তো এই তো পুরো পুরো এসে ধর দে এই শহীদ ভাই কেমন লাগতেছে? ফরম দিস রাখ শহীদ ভাই জি ভাই এখন কেমন লাগতেছে? ভাই আমার তো অনেক ভালো লাগছে ভাই খালি কইলাম না আল্লাহ দাও আলহামদুলিল্লাহ লেজ বাঁধবেন না? জি না ভাই লাগুন না মাছ তো ঠান্ডা খালা দাঁড়া না আরে লেজ না পারলে তো মাছ মারা যায়। না না আমার মারা জি আচ্ছা আমাদের হাতে কি একটু দেওয়া যাবে ভাই? সমস্যা নেই ঠান্ডা থালা তো ভাই ঠান্ডা থালা দিই আমরা আসেনি ভাই ভাই নাসুন আমি নাসুন এবার স্যার তোর মালিক কপাল ফালা নে থাবা দা ওই যে আমি বলতেছিলাম এখন এক একজন তো এক এক কায়দায় রাখে। দৌলত দেয়া ঘাটে হচ্ছে পাঙ্গাস মাছের লেজ এমনি বাইন্ধে বাঁকা করে রাখে, তাহলে নাকি বাঁচে বেশি সময়। যাক মাছ পাই ভালো লাগতেছে না ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো এই লাগছে। বছর কি প্রথম? না ভাই আর আগে পাইছি কাতলা পাইছি ফাঙ্গাস পাইছি না পাঙ্গাস কত বড় পাইছেন? না এত বড় পাইনি এত বড় ফাঙ্গাস পাইনি মিনিমাম 15 থেকে 16 হ্যাঁ এরকম হবে 10-15 কেজি ওই সময় আমার কাছে মনে হয়েছিল যে ছোট, এখন মনে হচ্ছে 15-16 কেজি আছে। ঠিক আছে ভাই ভাই বড় মাছের আশায় রয়েছি ভাই বুঝছেন তো অনেকদিন আগে যাইতাম আমাদের দেশে না পাঙ্গাসের সিজন লাগছে তো। ভাই এরা আশায় আছি বুঝছেন হ্যাঁ এই গুলো পানি নামলে ভালো পাঙ্গাস মাছ দেখা যায়। পানি ঘোলা হইলেই পাঙ্গাস লাগে যাবে। হ্যাঁ আর পানি যতদিন পরিষ্কার ততদিন কাতল। কাতল ইলিশ হ্যাঁ এখন তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর চিনি না ইব্রাহিম তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না আগে জানি না আপনি তো আসি বলো আপনি নৌকায় উঠলি পরে মাছ পাই মাছ পাই না 7 দিন এরা কিন্তু তাদের 7 দিন নাকি মাছ পায় না। এর আগে নৌকায় উঠলাম আলহাজ ভাইদের 7 দিন মাছ পায় না, আমি গেছি মাছ পাই না। এরা আমি যতটুকু দেখছি যে এই যারা জলের মানুষ আছে হ্যাঁ। এদের নৌকায় তখন তুমি উঠলা তখন তো তাদের তুমি অতিথি হ্যাঁ। এবং তারা তোমারে ওইভাবেই দেখে যে এর উসিলায় হয়তো আমরা মাছটা পাইছি বা মাছটা ইব্রাহিম ভাই কি বলেন? আলহামদুলিল্লাহ রাশিদ আসলে ভাই ভালো রাশিদ অত্যন্ত ভালো মানে আমরা এই পর্যন্ত একটা বড় এই পাঙ্গাস পাইনি একটা সরু পাইছি আর আগে পরে মাসে খেন আগে ইনশাল্লাহ আজকে আসছেন অকল্পনার বাইরে যেটা পাইছি আজকে। থ্যাংক ইউ ভাই। খালি চাষের মাছ দেখতে দেখতে আমার একটা বিশ্বাস হারিয়ে গেছিলাম যে পদ্মা নদীতে পাঙ্গাস আছে। তো আজকে দেখার পরে ওই যে আমি রিসেন্ট একটা কথা কই যে যা দেখি নাই 2 নয়নে তা বিশ্বাস করি না গুরু বসেন আজকে বিশ্বাস করলো যে না পদ্মা নদীতে পাঙ্গাস আছে নিজে দেখে। একটা সময় তো ছিল প্রচুর পাঙ্গাসের নদীর পাঙ্গাসের কালারটা দেখছেন আপনারা? হ্যাঁ ভাই আপনার এই 93-94-তে এই সাইজের একটা পাঙ্গাসের দাম ছিল আপনার 700 থেকে 800 টাকা, খুব বেশি না। অবিশ্বাস্য কিন্তু ঘটনা সত্য। এখন এটা 1500-2000 টাকা কেজি। এইটা আপনার একেবারেও যদি না হয় 1000 টাকার উপরে 1000 থেকে 1500 টাকা 2000 টাকা কেজি বিক্রি হবে। বেশি দিত। পদ্মা নদী তো 2000 টাকা কেজি বিক্রি হবে। 15 টাকা অনেকদিন ওই আল্লাহ ডাকার এই মাথায় লেগে বুঝেন মাওলায় দেয় না তো ভাই আল্লাহ ভরসা আজকে দিছে আমরা রাইছেন আমি আবার বড় ভাইরে কইছি ভাই আগর নৌকায় লন সমস্যা বলছেন না? হ্যাঁ বলছি আর আমাদের কি বলছিল সামনে থেকে বললো লন বলছি দেখেন একদম তাজা ইলিশ। কেমন লাগতেছে বলেন ভাই ও চমৎকার চমৎকার না? এই দেখেন এটা হচ্ছে বাছা। যত মাছ আছে বুঝছেন ভাই সব থেকে হাতে নেওয়া বিপজ্জনক মাছ এটা, কারণ এটার কাটা একদম কাছের মতো, যদি ঢোকে আপনি দেখতেও পারবেন না এবং অনেক কষ্ট দেবে। ইব্রাহিম ভাই ভুল কিছু বললাম না কি? সত্যি কথা তাই না? মাছ নিয়ে অভিজ্ঞতা আছে আমার। হ্যাঁ আপনার ঘুরে গেছে এইটা হইছে পানি ইলিশ না হ্যাঁ এই দেখেন এই ইলিশটা দাও দেখেন কি লাফান। 2.5 থেকে 3.5 ফুট
মাছটির ওজন 15 থেকে 16 কেজি হবে। এবং আমার সাথে ইব্রাহিম ভাই শাহিন ভাই আছেন। ইব্রাহিম ভাই একটু আসেন। হ্যাঁ হ্যাঁ, শাহিন ভাই বলতেছে দেখুন এত বড় সাইজের মাছ আমি নিজে ধরে রাখতে পারছি না। ইব্রাহিম ভাই একটু ধরেন, সবাই মিলে ধরি। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা হে রাব্বুল আলামিন, তুমি ভাইদেরকে খুশি করে দিয়েছো, তাদেরকে তুমি আরো বেশি খুশি করো। আল্লাহ কুরআনে বলছেন যে তুমি তোমার প্রভু তোমাকে এত পরিমাণে দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। যা হোক ভাইরা পেয়েছেন, আল্লাহ তুমি যে কথা বলেছো ইরশাদ করেছো তুমি তাদেরকে আরো বেশি খুশি করে দাও। এই মাছটি এখনই পানিতে রেখে দিতে হবে, কারণ ওনারা মাছ বিক্রি করবেন। আবার জীবিত রাখলে মাছের দাম যে পরিমাণ পাবেন, মারা গেলে ওই পরিমাণ দাম আপনারা পাবেন না। অর্ধেকে নেমে আসুন। শেখ ফরিদ ভাই, এই শাহিন ভাই, ভালো থাকেন। আপনি এইভাবে হাতছু করছিলেন আসার সময়। ঠিক আছে ভাই। মাছ ধরা দেখে মুশারফ ভাইয়ের ট্রলারে চড়ে সামান্য আগাতেই আমরা চলে এলাম কালিকাপুর চরে। ট্রলার চালিয়ে আসলে আরো অনেকটা সময় চলতে হতো। মাছের নৌকায় ভাসতে ভাসতে আসায় আমাদের অনেকটা পথ কমে গেছে। বিস্কুট নিলে আম দিবা না আমারে? থ্যাংক ইউ, তুমি অনেক বড় কথা। ধরো না না, আমি মজা করছি। যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুই পাশে এমন ছনের ফুল ফুটে আছে। একদম এই ছনের ফুলগুলো যখন বাতাসে দোল খাচ্ছে কি যে দারুণ লাগছে। একটা সময় আমাদের বাড়ি ঘরের আশপাশ দিয়েও ছন ছিল, আস্তে আস্তে বাড়ি ঘর বেড়েছে, চাষাবাদের জায়গা জমি মানুষ সব জায়গায় আসলে চাষাবাদ শুরু করার পরে ছন হারিয়ে গেছে, একদম বিলুপ্ত হয়ে গেছে। এই চরগুলোতে আসলে মাঝে মধ্যে এমন ছন দেখা যায়, কাশবন দেখা যায়। গ্রীষ্মের এই সময়ে যখন এইভাবে ছন বাতাসে দোল খাচ্ছে, প্রচণ্ড গরম, তারপরেও কিন্তু প্রকৃতির এই যে ঠান্ডা বাতাসের মধ্যে এখানে বসে সত্যি খুব ভালো লাগছে, যা বলে বোঝানো সম্ভব নয়। এই চরটিতে ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা ও মুন্সিগঞ্জের মানুষ বসবাস করেন। অনেকেই প্রথমবার জানলে অবাকই হবেন যে ঢাকার মধ্যে রয়েছে এখনো একটি পদ্মার চর। এই চরে বেশ কয়েকটি পাড়া রয়েছে। আরও অবাক করার মতো বিষয় হচ্ছে এখানে ঢাকার দোহার, ফরিদপুরের সদরপুর ও চর ভদ্রাসনের জায়গা রয়েছে। ফরিদপুর থেকে এই চরে আসা কিছুটা কষ্ট হলেও ঢাকা থেকে আসা খুবই সহজ। এই চরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ঢাকা থেকে এসে পাঠদান করেন, আবার তারা ঢাকায় ফিরে যান। এই চরটা তিনটা চরের আমরা যেটাকে বলি সীমানা বা হ্যাঁ একদম মিলনস্থল বলতে পারি। অর্থাৎ ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরঝাউকন্দ ইউনিয়নের কালিকাপুর এবং সদরপুর উপজেলার হচ্ছে বিশ্বনাথপুর এবং দোহারের মাঝিকান্দা, এই তিনটার যে শেষ সীমানা এই সেই একটা বিচ্ছিন্ন একটা আচ্ছা, মানুষ কিন্তু কখনোই ধারণা করতে পারবে না যে ফরিদপুরের সাথে ঢাকার সীমানা আছে, কিন্তু এটা তো মানুষ একদম সংযোগ আছে, এটা কিন্তু কল্পনা করতে পারবো না। না, এটা ঢাকা জেলা। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সদরপুরের সীমানায়, অর্থাৎ ফরিদপুর জেলায়। একটু আগে এলে আমরা ওই কিছুক্ষণ আগে যে এখান থেকে আসলাম, ওই যে মানে হয়তো আমি বলি যেখান থেকে আসেন, এই যে এখানে আপনি আছেন, আপনি আছেন দোহারে, হ্যাঁ আমি আছি সদরপুরে। এই পাশ ঢাকা এবং এই পাশ ফরিদপুর। আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন একটু আগাইলেই এই পাশ হচ্ছে চরভদ্রাসন। সেটা ফরিদপুরের মধ্যে। হ্যাঁ, যাক, ঢাকা আর ফরিদপুরের মিলন। এই ছাগল আমার গায়ের কাছে চলে এসেছে এবং এই যে আমার হাত চেটে চেটে খাচ্ছে। বাবা, বয়স কত দিন? হ্যাঁ, 15 দিন না? কয় বাবু আসবে ওরা? 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, 4 জন হয়েছে। দুধ পাচ্ছে সবাই? হ্যাঁ, দারুণ। কি পাইলো ভাই? আসো, মোহব্বত না? আসো তো, এই নাও তো, এই যে
এ পানি খাইতেছে, এটা সাইটে দেখলো খুব একটা স্বাদের না। কুকুরের বাচ্চা দেখলেই জাদু করেন, এগুলো জাদু করেন তো পারেন নাকি? আমি তো জাদু করি না, ওরা আমার জাদু করে। আসো আসো, উঠো 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 উঠো, হ্যাঁ উঠো, হ্যাঁ উঠো, তুমি আসবা, আসো আসো। কি কি কয়, কিছু কয় না? দেখেন না কি করতেছে। কিছু কয় নাকি কানে কানে? কি বাবা, কি 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 খুব আল্লাহ দিছে আর কি, আল্লাহ। ওই মনে হয় আল্লাহ দি না, ওরে আল্লাহ বেশি। ওই পোলা আর তিনটা বোন। ও তিন ভাই, অনেক বেশি আল্লাহ। তিন ভাইয়ের এক বোন তো, ও ওই তো ভাই। 3 বোনের 1 ভাই, হ্যাঁ সবাই খুব আদর, মায়েরও আদরের। শুনকি হুম, প্রথম হিয়ান আসলে পরে পরে যে ব্যাংকে হেনেছি বাড়ি ভাঙলেন কয় বাড়ি পর্যন্ত জীবন? বাংলাম তো 5-6 বার 5-6 বার। এখন কিসের মধ্যে আছেন, ফরিদপুর না ঢাকার মধ্যে? এখন আর ফরিদপুর নাকি ফরিদপুরের মধ্যে না? আগে বাড়ি ছিল কি ঢাকার মধ্যে, নারেশ্বরের মধ্যে? ঢাকার মধ্যে থাকি, ফরিদপুর মধ্যে থাকি, বা কত জায়গায় বাংলা মধ্যে ফজল হরদার পোলা যে চেয়ারম্যান না ফজল হরদার আছে আগে আসলো, হ্যাঁ তখন আমার নাসি চেয়ারম্যান বুঝতে ওর পারছি। মধ্যে আমরা এখানে তাহলে মানুষের কর্ম কি, কাজ করে কি? এনে কর্ম এই যে ই করে, এই যে নালার পলি বনে কালাই বনে ধান লাগায়। আচ্ছা আচ্ছা। আর এমনি সময় এখানে কি ছন হয়? শোন হয় না, ওই জমরা দেয় কি হয়। ছন না, বুঝতে পারছি। তা এইখানে আসলেন কতদিন হলো কাকি? এনে যে 5-6 বছর ধরে আছি। 5-6 বছর না? ওই গ্রামে স্যার আগে এই আমরা আছি পরে। তা ওনাদের বাড়ি ঘর তো পুরাতন মনে হচ্ছে। হ্যাঁ ওই বাড়ি ঘরগুলো তো গাছপালা অনেক পুরাতন মনে হচ্ছে। ওই আমরা আছি আর 15 বছর আগে, ওনার পরে আমরা যে এখানে আপনাদের বাইরে বাড়ি করছি। বাহুর বাড়ি করছেন না? যদি হন আবার এবছর গান ও আবার ব্যাংকে অফিলে যায় না, কোথায় যায় না, নাসি চারণ বাড়ি ওখানে যায়। আপনার বাসা এখানে কি সদরপুরের মধ্যে? না, আমরা চরবদর্শন। সর্বদর্শন, কিন্তু জায়গা কি সর্বদর্শন না ফরিদপুর? না, এটা জায়গা হলো আপনার জেলা ফরিদপুরই, যে আপনার থানা হলো সদরপুর। সদরপুর না, কিন্তু আপনারা ভোটার সর্বদর্শনের। হ্যাঁ, আগে বাড়ি ছিল কোন চরে কাকা? আগে বাড়ি ছিল আপনার আকট। আকট, পরে কি ওটা ভেঙে গেছে? না, ভাঙে নাই, আমাকে জায়গা ভেঙে গেছে, জায়গা ভাঙছে আবার যাচ্ছে। এখানে কতদিন ধরে আছেন? এখানে আজকে 11 বছর হয়ে গেছে, 11 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন এখানে পেশা কি কাকা? এখানে গরু বছর পালি আলোডি করি, খেত খোলা করি। জায়গা জমি তো আমি কোনো জায়গা চাষের জমি দেখলাম না, কই চাষ করেন? চাষ করি যে করার মধ্যে এরি করি, এরি ধান, ইরি ধান না? আর ওই কালাই করলই। বাদাম হয় না? বাদাম হয়, বাদাম লাগাই না। লাগান না? বাদাম খরচ একটা পরে তো 1000 টাকা, বুঝছেন? 1000-1100 টাকা বাদাম উঠানোর সময়, এই ধানও পড়তা নাই। বাদাম তো আবার ওই সময় না উঠাই সারলে পানি উঠে গেলে? পানি উঠে গেলে আপনার তলে গেল। হ্যাঁ হ্যাঁ, পানির কাছে কাছেই তো লাগাইতে হয় তাই না? পানির আগে পরে, মানে আগে করে, মানে বাদাম তো প্রতি বছর ঘরে উঠানো যায় না তাই না? যায়, উঠেন যায়। অনেকে দেখেছে বৃষ্টির মধ্যে পানির মধ্যে গলা পর্যন্ত ডুবে উঠে লাগে, বৃষ্টি গাছ লড়লে বাদাম নষ্ট নষ্ট হয়। এই চরে যতগুলো বাড়ি ঘর রয়েছে আমরা খেয়াল করলাম, প্রতিটি ঘরই এমন পাটাতনের উপরে করা। এমন পাটাতনের উপরে করার দুইটি কারণ রয়েছে। একটি প্রথম কারণ হচ্ছে যদি বর্ষা হয় তাহলে নিচ দিয়ে পানি চলাচল করতে পারে। এর পাশাপাশি যদি বাড়ি ঘর ভাঙন কবলে পড়ে তাহলে হচ্ছে বাড়িঘর এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিতে তাদের সহজ হয়। দেখুন এই যে বাড়িটি রয়েছে, এই বাড়ির ঘরের নিচেও কিন্তু পাটাতন, অর্থাৎ নিচে ফাঁকা জায়গা রয়েছে। যখন বর্ষা হবে তখন যখন পানি হয় তখন নিচ দিয়ে পানি চলাচল করতে পারে। এর পাশাপাশি যখন নদী ভাঙন হয় তখন এই বাড়িঘর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, মানে খাম থেকে এই খুঁটি থেকে খুলে নিয়েই আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। একদম চারপাশের বেড়া খুলে আরেক জায়গায় নিয়ে প্রতিস্থাপন করা খুব বেশি কঠিন কিছু নয়। এই বাড়িঘরগুলো কি এইখানেই তৈরি করা নাকি মুন্সিগঞ্জ থেকে কিনে আনা? না না, এখানে আমরা এলাকায় তৈরি করছি, ওইরা যেরকম মিস্ত্রিরা এরকম ফিটিং করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা।
ওইখানে দেখলাম অনেক সুন্দর নকশা করা বাড়িও আছে। আর নকশা করা আছে, ওগুলাও দেখা গেছে কি ইচ্ছা করলে ওই পার থেকে বানায় এগুলা, হ্যাঁ হ্যাঁ। ওই যে দোহার অঞ্চলে ওদিকে বানায়, ওখান থেকে কিনে আনে, আবার দেখা গেছে কি এলাকাও বানাইতে পারে, তাতে সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, আপনি এখানে আছেন কতদিন? এখানে প্রায় 4 বছর যাবত এখানে। এর আগে ছিল বাসা কোথায়? এর আগে ছিল ওই যে এখন আছে নদীতে, নদীতে না? নদীতে মানে আমাকে যে এখানে বাড়ি ছিল ওইটা এখন ভাঙ্গা নদীর ভিতরেই। পরে এইখানে কি জায়গা কিনলেন? না, এখানে কিনে নেয়, এখানে যেরকম এই গ্রামে যে আমাকে মেম্বার সাহেব যে নুরাকুন, ওনার এই গ্রাম, তো উনি হলো এই গ্রামে কারো খাজনাও লাগে না। মানে উনি বলছে যে আমার এলাকায়, আমার গ্রামে মানে যারই জমি হোক, মানে কোনো খাজনা দেওয়া হবে না, আর যাগো জমিন তাকে বলে দিছে, মানে তাতে আর একটা সম্মানী ব্যক্তি না। হ্যাঁ হ্যাঁ। পরে কি এমনিতে শুন করা দিতে হয়? হ্যাঁ, না এমনি আমাকে কিছু দেওয়া লাগে না। অন্যান্য জায়গায় যেমন অন্য সব জায়গায় দেওয়া লাগে। দেখা গেছে যে জমিগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই জমিগুলো আগে ছিল 500 টাকা করে, মানে যে খাজনা, এখন যেরকম হয়ে গেছে 2000, কেউ দেয় 3000, মানে বছরে বছরে খাজনা 2000 3000 এরকম দেয়। খাজনা বলতেছে যার জমির মালিক তাকে দেয়? হ্যাঁ, টাকা দেয় মাত্র 2000 টাকা? হ্যাঁ, 2000 3000 এরকমই। ফসল হয় কেমন? ফসল এখানটা তো এরকম হয় না, কেননা ওই যে এখানে তো আপনার বালু তো, এই জন্য একটু কম হয়। আর যারা যেখানে মানে একটু ওই যে আঠালা মাটি, হ্যাঁ হ্যাঁ। ওখানে হলো আপনার 2000 3000 আছে, তবে ওখানে মানে ইরি ধান হইতে, ভুট্টা হইতে, মানে বিভিন্ন পদের মানে চাষ করে, বড় কলই। এখনো যদি কেউ দূর থেকে আসে জমি লিজ নিতে পারবে? হ্যাঁ, জমি আছে, এখনো নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ওই যে একটা বাড়ি যেরকম আইছিল, ও যে পাশে একটু চলেন দেখি। হ্যাঁ, ওই যে মাটি মুটি কাটছে, এখন যেরকম মানে বাইরে চলে যাবো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বলতেছে যে আমি 5 বছরের জন্য নিছি, জি। তো যদি 1 বছর প্রায় হয়ে গেছে, তো বা যদি কেউ নেয়, হ্যাঁ, এলে দেখা গেছে 4 বছরের কন্ট্রাক্ট আছে, ওই 4 বছরের ভিতরে নিতে পারবে। তারপরে যদি জমি আলার কাছে না আরও বাড়ায় যদি যেই নেই, যদি ইচ্ছা করে যে আমি 4 বছর আছে, আমি আরও 4 বছর করে নিব, জি। তা তো জমি আলার সাথে কথাবার্তা বলে নিতে পারবে। আচ্ছা, তো সমস্যা হবে না। সমস্যা হবে না। এখানে দেখতে ড্রাগনও চাষ করতো না? হ্যাঁ, ড্রাগন এই যে লাগাইছে। ড্রাগন ধরছিল? হ্যাঁ, বিক্রি করছে। বিক্রি করছে, জি। বাড়ির দোতলা, এটা মনে হয় মুন্সির কাছ থেকে কিনে আনা নাকি? এই বাইকটা হলো ওনার বাড়ি হলো ঢাকা। আচ্ছা আচ্ছা। ওই ঢাকার থেকে দেখা গেছে গুণাগো প্রায় 100 বিঘার মতো জমি কিনছে না? হ্যাঁ, এই যে বাটটা দেখেন না, একবার নদীর পার পর্যন্ত, মানে এই রাস্তা হইতে এখন নদীর পার পর্যন্ত এগোই। এই যে ঢাকাতে যে বাই আইছে, না বললো মন্না, তার কিনছিলার মা, তার বাপে এরকম, এনার মা বাপ তো মরে গেছে গা, এখন দায়িত্ব এরকম আসে না, বুঝছে? বুঝতে পারছি। এই গর্জেন ভাড়া চলে এখন। কেমন ভাড়া? এই যে এই বিদ্যুতের লাইন আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কাছে ভাড়া দিয়েছে, এরাই থাকে এই রুমে। বুঝতে পারছি। তারা যেরকম মাসে 2000 কি 2500 এরকম মনে হয়তো দেয়। এইখানে কি চাষ হচ্ছে? এখানে হলো আপনার নতুন আসছে, প্রায় 1 বছর হয়েছে। কলা লাগাইছে, তারপর ওই যে উস্তা চাষ করছে, ও, উনি ফার্ম করছে, জায়গা লিজ নিয়ে না? হাঁস আনে নাই, মানে রোদ তো, এখন হাঁস আনে নাই। মুরগি আছে প্রায় 200-300 মুরগি আছে, ওই যে সেপাটা দেখেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ডাকতেছে মুরগি মুখে। আছে। যেমনটি বলছিলাম যে এখানকার যে বাড়িঘর রয়েছে, বাড়িঘর কিন্তু পাটাতনের উপরে করা, এবং এই বাড়ির উঠানেই কিন্তু এই যে নৌকা বাঁধা রয়েছে, এই নৌকা বর্ষায় চলে, এবং এই বাচ্চাটি এই নৌকার উপরে বসে গরুকে ঘাস খাচ্ছে। বাবা, এই পাট শাক কি তোমাদের না গরুর জন্য? তোমরা খাবা? তোমার ও বাড়ির জন্য রান্না ছিটতেছে, এই তো? এই নাও মা, ঠিক আছে। এই সময় ঝড় তুফান উঠে আসতে খুব একটা সময় লাগে না, মুহূর্তেই পশ্চিম আকাশে কালো মেঘ জমে চারপাশ অন্ধকার করে ফেলে। বছরের এই সময় চরে এলে ভেজাটা একদম অবধারিত হয়ে যায়। আমরাও ভিজতে ভিজতে একটি গোয়ালঘরে গিয়ে আশ্রয় নিলাম। মাত্র 2000 টাকা করে বিঘা জমি লিজ নিয়ে এখানে এত বড় বড় বাগান মানুষ তৈরি করেছেন, যা আসলে এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না। ওইখানে দেখুন সোলার প্যানেল দিয়ে ওখানে
বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এবং ওখান থেকেই পানির পাম্প দিয়ে এখানে পানি দেওয়া হয়। এর পাশাপাশি দেখুন এখানে যে কলা বাগানে, কত বড় বড় বাগানে, পাশ থেকেও পাশ দেখা যায় না। মাত্র অল্প কিছু টাকা দিয়েই এখানে যারা কৃষি খামার করতে চান তারা কিন্তু এই অঞ্চলে এসে কৃষি খামার করে আপনার আরেকটি নতুন যে উদ্যোক্তার স্বপ্ন সেটি পূরণ করতে পারেন। ঢাকার দোহার ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর নিয়ে গঠিত এই চরে এখনো হাজার হাজার একর জমি অনাবাদি রয়েছে। অন্যান্য চরগুলোতে যেমন গবাদি পশু চরানোর কাজে এবং কৃষি জমি হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই চরের প্রায় জমি পতিত পড়ে আছে। মাত্র 100 টাকা শতাংশ হারে 3000 টাকায় 1 বিঘা জমি লিজ নিয়ে অনেকে কলাসহ নানা ধরনের ফলজ বাগান গড়ে তুলেছেন। এর আগের ভিডিওতে দেখেছেন যারা চর মৌকুড়িতে মাত্র 3000 টাকা বিঘা জমি লিজ নিয়েছিলেন, সেই জমি এখন লিজ নিতেই প্রায় 15,000 টাকা লাগে। যারা বাগান সহ বিশাল কৃষি খামার করে তুলতে চান তারা এই চরে এসে ঘুরে যেতে পারেন। ঢাকা থেকে যারা আসতে চান ওপারের মেঘলা ঘাট থেকে প্রতি 2 ঘন্টা পর পর ছেড়ে আসা খেয়াতে এই চরে আসতে পারেন। মেঘলা ঘাট থেকে এই চরের ঘাটকে কালাচাঁদের ঘাট বলেই সবাই চিনে। এখানে কলা বাগান কতটুকু জায়গার উপর আপনার? মোটামুটি 300-350 বিঘা জমি। আপনার? হ্যাঁ, আমরা দুইজন ভাগি। একজন আলাউদ্দিন ভাই সাহেব আছে, ওনার ঠিকানা জয়পাড়া দোহার। ও, ঢাকা উনি। ঢাকা। এখানে জমি কি কেমন দাম আর কি? এখানে আমরা নিয়েছি এই লিজ বলে আর কি। জি। প্রতি বর্ষ কি মোটামুটি 2500, 3000, 2000 করে টাকা দিয়ে আর কি এক এক মালিককে দিয়ে। আচ্ছা, এইখানে দেখলাম কামরাঙ্গার বাগানও হয়েছে একটা। কামরাঙ্গার বাগান ওদের আবার আলাদা প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, আপনাদেরই? না না, আপনাদের হচ্ছে 300 বিঘাই কলা? হ্যাঁ, 300 বিঘা কলা। আবার কিছু আখ লাগাইছি যে নতুন অবস্থায়। এটা কোন জাতের আখ, দেশি নাকি? না, এটা আপনার দেশি আছে, চেনি চাম্পা আছে কিছু, আর কিছু আছে ওটার অমৃত বলে। জি। এই আর কি। আচ্ছা, এটা তো ইসের না, মানে মানে এমনি খুচরা বিক্রি না, এটা তো হচ্ছে যে গুড়ের? না, আমরা গুড়ের জন্য করবো না, আমরা বেসিক্যালি মোটামুটি ওই সামনের প্রজেক্ট বাড়ানোর জন্যে কিছু বীজ রাখলাম আর কি। আচ্ছা আচ্ছা। হয়তো লাস্টে দেখা গেল যে বীজ বিক্রি করার পরে, এই যে বীজ রোপণ করার পরে আবার বাকি যা থাকবে বিক্রি করব রসে। এটি রসের জন্য ভালো। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখে খাবার রস। এই বুঝতে পারছি। না, এই যে হাবাসপুর চর আছে রাজবাড়িতে, ওইখানে প্রায় কয়েক হাজার একরে শুধুমাত্র গুড়ের জন্য আখ চাষ হয়। গুড়ের জন্য আমরা করব, আমাদের জমি তো আর সমস্যা নাই, কিন্তু সমস্যা শুধু এক এই লেবার এবং মোটামুটিভাবে এই বিছনের এই চারা তো আমাদের হয়ে গেল, আর সমস্যা কি। মেম্বার ভাই, আর একটা বিষয় জানার, এখনো কি এই চরে আরো এমন জমি আছে যদি কেউ অন্য কেউ এসে এখানে ফার্ম করতে চায়, কৃষি খামার করতে পারবে? আছে, জমি আছে, অনেকই জমি আছে, কিন্তু ওই জমি নিতে হইলে এখানে কিছু শ্রম দেওয়া লাগবে এবং কিছু লোকজন আছে, এদের কাছে জিজ্ঞাসাবাদ করে ওনরাই আর কি পন্থ বাইর করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে। না, অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি চর নিয়ে কাজ করি তো, যে আমাদের জমি লাগবে, একটু জমি দেখে দিও, তাহলে এই চরে আসলে পাবে জমি? পাবে, জমি আছে। বুঝতে পারছি। আমরা তো উঁচু জমি খুঁজি এই কলা বাগানের জন্য, এখানে পানি ওঠে না, তাই আমরা নিছি। বুঝতে পারছি। এখানে কি কি জাতের কলা হয়? এখানে আমাদের আছে এই কবরি কলা আছে, আর মানিক কলা বলে কিছু, মানে সবরি কলা যেটা। হ্যাঁ, এই এগুলো যাই বাজারজাত করেন কোথায়? বাজারজাত ঢাকা, জয়পাড়া বেশি বেশি কিছু, মানে হালকা হইলে জয়পাড়া, আর নইলে পরে ঢাকা। আমার ঢাকাই বেশি বিক্রি করি। কলাতে লাভ কেমন পাচ্ছেন? না, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। এই 3-4 বছর যাবত তো পানি কম আর ঝড় তো ফেনো কম, আল্লাহ পাক আর কি রক্ষা করছে। এই দুইটা হচ্ছে কলার শত্রু। না, বড় শত্রু হইলে যে এই যে এই সমস্ত পুরান বাগানা দেখতেছেন না, এগুলো গত বছর মনে করেন যে কলা আসার পরেও গাছ নষ্ট হয়ে গেল। ওই যে ভাইরাস আপনার এই পানামা একটা রোগ আছে, ওই রোগ লাগলে মনে করেন কলা বাতি হইব, পাকার সময় হয়ে গেছে, ওই টাইমে দেখবেন যে আপনার গাছও নষ্ট হয়েছে, কলাও নষ্ট হয়ে গেছে, এমন পরিস্থিতি। সেক্ষেত্রে কৃষি অফিসার তারা ওই তথ্য দেয় কোনো রকম, ওতে তেমন কাজ করে না। এখন আমাদের যেভাবে কৃষি অফিসার লাইন প্রয়োগ করে, আমরা তো ওইভাবে দিতে পারি না। তাদের প্রয়োগ প্রতি মাসে একবার ভাইরাসের ওষুধ দেওয়া লাগবে, কিন্তু ভাইরাসের ওষুধে একবার তো দূরের কথা, মাসে 2 মাসে একবার দিতে পারি না।
মানে ওই সুযোগ থাকে না। সুযোগ, তবে যে বলতেছিলেন শ্রমিকের সংকট। শ্রমিকের সংকট, এই বিভিন্ন সমস্যায় আর কি বাইরে উঠি না। তারপরেও চেষ্টা করি। আর দ্বিতীয়ত অনেক দূরত্ব, তো বাসা তো অনেক দূরে। এখানে পাহারা দিতে হয় না কলা গাছ? পাহারা তো এই লোকজন যা আছে এই পাহারা, আর এর বেশি কত পাহারা দেবো। ঠিক আছে ভাই, ভালো থাকেন। কালিকাপুর চরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে জেলে নৌকায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।